ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা হিস্ট্রির যে সিলেবাস 2025-এ যে সেকেন্ড এসএলএসটি হতে চলেছে তার কি সিলেবাস সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই বলে নিই, পূর্বে যা সিলেবাস ছিল এখনও তাই আছে, কোনো রকম কোনো পরিবর্তন হয়নি, নতুন কোনো সিলেবাস আপডেট হয়নি। পুরনো যে সিলেবাস সেই সিলেবাস আছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনি এই সিলেবাসটাই পাবেন। এবং এইটা দেখুন, পিজি অনার্স এবং কোড 16। এবার আপনি বলতে পারেন যে এইটা কিসের সিলেবাস? এইটা হচ্ছে ক্লাস 11-12-এর হিস্ট্রির এসএলএসটির যে সিলেবাস সেই সিলেবাস। এবার বলবেন যে ক্লাস 9-10-এরটা কোথায়? দেখুন, সিলেবাস যদি আপনি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে 9-10 এবং 11-12-এর সিলেবাসের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। শুধুমাত্র 9-10-এ যা আছে 11-12-এ তা আছে, সঙ্গে একটু এক্সট্রা বেশি রয়েছে। এবং ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না 9-10 দিন বা 11-12 দিন। সবটাই আপনাকে যা সিলেবাসে রয়েছে 11-12-এর সবটাই আপনাকে পড়তে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে 11-12-এর সিলেবাসটা ফলো করলেই আপনাদের 9-10-এর সিলেবাসটা কভার হয়ে যাবে। এরপরেও যদি আপনি জানতে চান যে কোনটুকু আছে কোনটুকু নেই, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি আমি সিলেবাস দিয়ে দিয়েছি, সেইখান থেকে দেখে নিতে পারেন। এবং তার লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিচ্ছি, সেইখানে গিয়ে যুক্ত হয়ে সেই সিলেবাসটা আপনি দেখে নিতে পারেন। এইবার এই যে সিলেবাস, এইটা টোটাল 10টা ইউনিটে বিভক্ত রয়েছে। প্রথম ইউনিটটা দেখুন, এইটা শুধুমাত্র অ্যানসিয়েন্টের জন্য। পরের যে 3টে ইউনিট রয়েছে সেইটা কিন্তু হচ্ছে মিডিয়েবল। এবং পরের যে 3টে ইউনিট, এই 3টে ইউনিট হচ্ছে মডার্ন ইন্ডিয়া এবং লাস্ট 3টে ইউনিট হচ্ছে মডার্ন ইউরোপ। এই হচ্ছে ভাগ। এইবার এইটা সিলেবাস দেখেও অনেকের সমস্যা হয় যে এইটার বাংলা ট্রান্সলেশন হলে ভালো হতো, সেটাও আমি করে দিয়েছি। এইবার দেখুন, এইখানে সিলেবাসটা যখন আপনি দেখবেন তখন আপনার মাথায় রাখতে হবে যে কোনগুলো পড়তে হবে, সেই সঙ্গে আরও বেশি খেয়াল রাখতে হবে কোনগুলো আমাকে বাদ দিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সিলেবাসটা খুব ভালো করে আয়ত্ত না করতে পারলে কিন্তু আপনি ভুল পথে পরিচালিত হতে পারেন। এইবার দেখুন, যে প্রথমেই বললাম যে আমি একটা উদাহরণ দিই যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার যে ইউনিটটা রয়েছে সেখানে কি কি রয়েছে। তো এইখানে দেখতে পাবেন যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন রয়েছে, তার ফিচার্স এবং কিভাবে ডিক্লাইন হলো সেটা রয়েছে। সেই সঙ্গে বৈদিক সিভিলাইজেশন রয়েছে এবং ষোড়শ মহাজন পদ রয়েছে, বুদ্ধিজম জৈনিজম রয়েছে, মরিয়াম্পে রয়েছে, রাইজ অ্যান্ড ফল সেটা দেখাতে হবে। প্লাস সেই সঙ্গে অশোকের ধম্মকে আলাদা করে স্পেসিফিক্যালি মেনশন করা রয়েছে, তাহলে সেটার উপর জোর দিতে হবে। এবং ইম্পিরিয়াল গুপ্তা ভালো করে পড়তে হবে, পাল এবং সেন। এইবার এখানে পড়তে কি কি হবে না, প্রি হিস্ট্রি আছে কি নেই, তাহলে প্রি হিস্ট্রি পড়তে হবে না। কিন্তু এখানে মেহেরগড় সভ্যতা সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে, কারণ মেহেরগড় সভ্যতায় পরবর্তীকালে সিন্ধু সভ্যতা মানে একটা সম্পর্ক যে রয়েছে সেইটা আপনাকে জানতে হবে। তাহলে এটা নেই অথচ আপনাকে জানতে হচ্ছে। এরপরে দেখুন এইখানে কি মানে এই ব্যাকট্রিয় গ্রিক বা শক হুন পল্লব বা দক্ষিণ ভারতের যে সাতবাহন, তারপরে আপনার চোল চালুক্য পল্লব এরা রয়েছে কি? নেই কিন্তু সিলেবাসে। তাহলে সেগুলো কি পড়তে হবে? তাহলে সেগুলো পড়তে হবে না। কিন্তু গুর্জর প্রতিহার বা রাষ্ট্রকূট কি পড়তে হবে? দেখুন, এইখানে যেহেতু পাল রয়েছে, তো পালদের সময় কি হচ্ছে আপনারা ভালো করে খেয়াল করুন। ত্রিশক্তি সংগ্রামের কথা আপনারা শুনেছেন। তো এই যে পাল প্রতিহার রাষ্ট্রকূট, তিনটে শক্তির মধ্যে যে সংগ্রাম হচ্ছে উত্তর ভারতের কনৌজকে দখল করা নিয়ে, তাহলে আপনাকে পাল পড়তে গেলে প্রতিহার রাষ্ট্রকূট অটোমেটিকলি চলে আসছে। এবার সেইখান থেকে কিন্তু আপনাকে একটা বেসিক ধারণা রাখতেই হবে গুর্জর প্রতিহারদের সম্পর্কে, রাষ্ট্রকূটদের সম্পর্কে। তার মানে এই নয় যে ইনডেপথ পড়তে হবে, কিন্তু কি হয়েছিল সেই সময় সেইটা সম্পর্কে কিন্তু আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। তার মানে কি, সিলেবাসে যেগুলো আছে সেগুলো তো পড়তেই হবে। সিলেবাসে নেই এমন কি কি বিষয় যেগুলো হচ্ছে এইখানকার সঙ্গে সম্পর্কিত এবং পড়তে হবে, এবং কোনটা বাদ দিতে হবে, আমি একটা ইউনিট দিয়ে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আপনাকে সিলেবাসটা কভার করতে হবে। অনেকে বলছেন যে বাংলাটা করে দিলে একটু ভালো হয়। তো এইখানে আমি আমার তরফ থেকে একটু চেষ্টা করেছি। তো এবার দেখুন, যে এই হচ্ছে আমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। হিস্ট্রি পিজি লেভেলের যে সিলেবাস সেইটা কিন্তু আমরা আলোচনা করছি, ঠিক আছে? এবার আবারও বললাম যে এই পিজি লেভেলের সিলেবাস আলোচনা করলে 9-10টা অটোমেটিকলি চলে আসবে। এবার কোনটুকু বাদ দিতে হবে আপনি যদি আলাদা করে জানতে চান তাহলে এই গ্রুপে গিয়ে দেখতে হবে, দুটোরই সিলেবাস দেওয়া রয়েছে। তো আমরা জাস্ট 11-12-এর সিলেবাসটা নিয়ে এখানে আলোচনা করব এবং পয়েন্ট আকারে যে ওই ইউনিটটার মধ্যে কি কি পয়েন্ট রয়েছে, ঠিক আছে? তো ইতিহাসের পাতায় যদি আপনি যান হিস্ট্রির, তো এসএলএসটির একটা সিরিজ পাবেন, সেইখানেও গিয়ে দেখতে পারেন যে ইতিপূর্বে আমি আলোচনা করেছি। তো যাই হোক, আমার সম্পর্কে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন রইল এইখানে। তো চলুন হিস্ট্রির যে সিলেবাসটা সেইটা সম্পর্কে আমরা এক এক করে দেখি, ঠিক আছে? তো
প্রথম ইউনিট রয়েছে প্রাচীন ভারত সম্পর্কে, যেরকমটা বললাম একটু আগে আলোচনা করলাম। সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য এবং পতন, বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজন পদ, বুদ্ধিজম এবং জৈনিজম, এবং মৌর্য সাম্রাজ্যের উত্থান পতন এবং অশোকের ধর্ম, এবং গুপ্ত সাম্রাজ্য এবং পাল সেন। কি পড়তে হবে না সেটা অলরেডি আমি বলে দিলাম। এইবার আসা যাক যে দ্বিতীয় ইউনিটেই আমরা যেরকমটা আলোচনা করলাম যে মধ্যযুগ চলে আসছে, প্রাক মধ্যযুগ থেকে শুরু হচ্ছে এবং আমরা এইখান থেকে মধ্যযুগ প্রবেশ করছি, এবং দিল্লির সুলতানেট এই জায়গাটা কিন্তু আমরা দিয়ে মধ্যযুগটা শুরু করছি, এবং সেলেব ডাইনেস্টি, খলজি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি এইগুলো কিন্তু আমাদের পড়তে হচ্ছে, এবং সেই সঙ্গে খলজি রেভলিউশনটা কিন্তু পড়তে হচ্ছে। খলজি রেভলিউশন কিছু নয়, যে খলজিরা যে ক্ষমতা দখল করলো সেইটাকেই বলা হচ্ছে, এবং এই বিষয়টাকে কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। কিন্তু নেই কি, দেখুন আরবদের সিন্ধু বিজয় নেই, এবং বিন কাসিম গাজনির ব্যাপারটা কি উল্লেখ আছে এখানে? এখানে নেই। কিন্তু এইখানে কিন্তু আপনাকে সামান্য একটা ধারণা নিয়ে রাখতে হবে যে অ্যাকচুয়ালি মুসলিম আক্রমণ কিভাবে ঘটছে ভারতবর্ষে, এবং তারা কিভাবে ধীরে ধীরে ক্ষমতা মানে ভারতের ক্ষমতা দখল করছে, রাজনৈতিক ক্ষমতা, সেই বিষয় সম্পর্কে আপনার ধারণা না থাকলে আমি হট করে ইলতুৎমিশ কোথা থেকে আসলে আপনি বুঝতে পারবেন না। তো সেই জন্য কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা জানার দরকার আছে, কিন্তু ইনডেপথ জানার দরকার নেই। আপনি দিল্লি সুলতানি থেকে মোটামুটি শুরু করবেন, এবং তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে স্ট্রাকচার সেইটা সম্পর্কে, বিশেষ করে ইকতা সম্পর্কে আপনাদের জানতেই হবে, এবং সেই সম্পর্কে এইটা কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল কি ছিল না এই নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। তো এই যে মানে সুলতানি যে শাসন ব্যবস্থা তার কাঠামো কীরকম ছিল, তো এই বিষয়টা সম্পর্কে জানতে হবে। এবং বিজয়নগর সম্পর্কে এখানে দেখুন রয়েছে। এবার বিজয়নগর সম্পর্কে যখনই পড়বেন বাহমনি কিংডম চলে আসবে, কিন্তু সেটা তো এখানে উল্লেখ নেই। কিন্তু বিজয়নগর পড়তে গিয়ে বাহমনি কিংডমের সঙ্গে কি সম্পর্ক ছিল বা সেই বিষয়গুলো আপনাকে কিন্তু জানতে হবে। তো এই এইটা আরও যখন আমি সিলেবাস অনুযায়ী আপনাদের পড়াবো, তখন আরও ভালো করে সে ইনডেপথ আমি ডিকোড করার চেষ্টা করব যে কোনটুকু সিলেবাসের মধ্যে আসছে, কোনটুকু আসছে না। এইবার আসলে যায় তৃতীয়। এবার বুঝতেই পারছেন মুঘল এবং আফগান যুগ আমরা নামকরণ করতে পারি, এবং ডিসেন্ট্রিগেশন অফ দ্য সুলতানেট, অর্থাৎ সুলতানি মানে পতন হচ্ছে, মানে কি, মানে লোধিরা যখন ক্ষমতায় আসছে তখন কিন্তু আর সেই ব্যাপকতা নেই, এবং ওই উত্তর ভারতের গাঙ্গেয় যে বদ্বীপ, গাঙ্গেয় অঞ্চল বা তো আপনার বর্তমানে যদি উত্তরপ্রদেশ বলি এবং দিল্লি, হরিয়ানা, ওই রিজনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকছে। মানে তার যে ইয়েটা বিস্তারটা সেটা কিন্তু কমে যাচ্ছে দিল্লি সুলতানের, তাই না? এবং তারপরেই কিন্তু বাবর আসছে ফরগনা রাজ্য থেকে, সেন্ট্রাল এশিয়া থেকে, এবং কিভাবে ক্ষমতা দখল করছে, এবং তারপরে কিভাবে আলটিমেটলি হুমায়ুন শের শাহের কাছে মানে হেরে যাচ্ছে, এবং হুমায়ুন সেখান থেকে পালিয়ে যাচ্ছে, এবং একটা মানে গ্যাপ তৈরি হচ্ছে যেখানে আফগানরা কিন্তু ক্ষমতা দখল করছে, এবং শেরশাহ কীভাবে মানে বিহার থেকে উঠে গিয়ে দিল্লির ক্ষমতা দখল করছে, তার যে প্রশাসনিক দক্ষতা সেইটা সম্পর্কে প্রচুর কোশ্চেন আসে। তো শেরশাহ খুব ভালো করে জানতে হবে, এবং পুনরায় কি করে হুমায়ুন আবার ক্ষমতা দখল করলো, এবং তারপরে অবশ্যই আকবর এবং তার যে মানে একটা বিরাট সময় তারা তিনি যে শাসন করেছিলেন, এবং মানে কিভাবে পুরো মুঘল সাম্রাজ্যটাকে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন, সেইটা কিন্তু আমাদের এখানে পড়তে হবে। এবং অবশ্যই মনসবদারি সিস্টেম এবং আকবরের ধর্মীয় নীতি এখানে যেহেতু আলাদা করে মেনশন করা রয়েছে, তার রাজপুত নীতি, এবং তিনি কি কেন এই মানে রাজপুতদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এবং ধর্ম সম্পর্কে তার যে আইডিয়া, এবং সেইগুলো সম্পর্কে আমরা অবশ্যই খুব বিস্তারিত পড়ব, যেহেতু সিলেবাসে উল্লেখ রয়েছে। এবং পরবর্তী ইউনিট সেটা হচ্ছে 4 নম্বর ইউনিট, এবং মুঘল এবং মুঘল পরবর্তী যে আঞ্চলিক শক্তির উত্থান সেইটা এখানে মেনশন রয়েছে, এবং জাহাঙ্গীর এবং শাহজাহানের শাসন এইটা সম্পর্কে জানতে হবে, এবং সেই সঙ্গে ঔরঙ্গজেবের যে সম্প্রসারণ নীতি, এবং এবং ঔরঙ্গজেবের পর থেকেই দেখবেন যে মানে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হচ্ছে, এবং মারাঠাদের সঙ্গে যে সংঘর্ষ বা মানে মারাঠাদের সঙ্গে যে বিবাদটা শুরু হচ্ছে মুঘল সাম্রাজ্যের, সেইটা সম্পর্কে আমাদের জানতে হবে, এবং মারাঠারা কীভাবে একটা শক্তি হিসাবে উঠে আসছে, এবং পরবর্তী সময় দেখব যে মারাঠারা একটা বিরাট বড় শক্তিরূপে কিন্তু আত্মপ্রকাশ করছে, এবং মুঘল সাম্রাজ্যের পতন কিভাবে হচ্ছে সেইটা সম্পর্কে অবশ্যই জানবো। এবং এই পতনের সঙ্গে সঙ্গে যে রিজনাল পাওয়ার বা আঞ্চলিক শক্তির উত্থান হচ্ছে, দেখবেন আপনার বাংলার ক্ষেত্রে নবাব অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, আওয়াধ হায়দ্রাবাদের নিজাম শক্তিশালী হয়ে যাচ্ছে। তো এই যে 18 সেঞ্চুরিতে একটা সংকট, এবং যে মোগল সাম্রাজ্যের যে ডিসেন্ট্রিগেশন হচ্ছে, ভাঙন ঘটছে, এবং আঞ্চলিক শক্তিগুলোর উত্থান কিভাবে ঘটছে, সেই প্রেক্ষাপটটা কিন্তু আমরা এই ইউনিটে দেখব।
এইবার আসা যাক 5 নম্বর ইউনিট। এইখান থেকেই কিন্তু আবার আধুনিক ভারতবর্ষে আমরা প্রবেশ করছি এবং সিরাজদৌল্লা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে দ্বন্দ্ব এবং সেইখানে যে তার পরবর্তী সময়ে যে পলাশির যুদ্ধ থেকে বক্সার যুদ্ধ এবং মীর কাসিম এবং ইংরেজদের যে প্রাইভেট ট্রেড তার সে নিয়ে যে দ্বন্দ্ব এবং ধীরে ধীরে কিভাবে ব্রিটিশরা এক্সপেনশন করছে এবং দেখবেন যে মানে বক্সার যুদ্ধের পরবর্তী সময়ে যে কিভাবে পুরো রাজনৈতিক ক্ষমতাটা কুক্ষিগত করছে সেই বিষয়গুলো আমরা এখানে পড়ব। এবং অবশ্যই কলোনিয়াল ইকোনমি এবং অ্যাকচুয়ালি তো তাদের মূল উদ্দেশ্য কী ছিল, যে মুনাফা। কারণ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল, তো তারা তো মুনাফা লাভের জন্যই। তো এই যে অর্থনীতির ওপর যে গভীর প্রভাব ফেললো এবং আমাদের এইখানে যে রাজস্ব ব্যবস্থা, যেমন প্রথমে 5 সালা 10 সালা পার্মানেন্ট সেটেলমেন্ট এইগুলো করা হচ্ছে একের পর এক, এবং সেই সঙ্গে যে ভারত থেকে যে ব্যাপক সম্পদ তার যে নির্গমন হচ্ছে সেইটা সম্পর্কে আমরা এইখানে জানবো। এবং ভারতের যে ট্র্যাডিশনাল যে সমস্ত মানে শিল্প ছিল সেইগুলোকে কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, বিশেষ করে যে আমাদের যে মানে কাপড়ের যে একটা মানে বিখ্যাত মানে ব্যবসা ছিল, সেগুলোকে কুটির শিল্পগুলোকে ধীরে ধীরে কিভাবে ইংরেজরা কিন্তু নিজে হাতে করে নিজেদের স্বার্থে কিন্তু ধ্বংস করছে, সেই বিষয়গুলো এখানে রয়েছে। এবার মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আমি খুব বেশি কিছু বাদ দিতে পারবেন না, কারণ একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। সব কিছু যে এইখানে সিলেবাসে উল্লেখ রয়েছে এমনটা নয়। এখানে দেখুন পাইক বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, তারপরে পলিগার বিদ্রোহ, এই বিদ্রোহগুলো রয়েছে। ওহাবি এবং ফরাজি আন্দোলন রয়েছে, সাঁওতাল বিদ্রোহ রয়েছে, মহাবিদ্রোহ রয়েছে। তো এই বিষয় সমস্ত বিদ্রোহগুলো মানে প্রাথমিক স্তরে যে ইংরেজদের বিরুদ্ধে যে প্রতিক্রিয়াগুলো শুরু হয়েছিল সেইগুলো সম্পর্কে, এবং সেই সময় দেখবেন সমাজ সংস্করণ, কারণ সেই সময় একটা মিডিল ক্লাস শিক্ষিত শ্রেণীর উদ্ভব হচ্ছে এবং আমাদের যে সমাজের যে কুপ্রথাগুলো তার বিরুদ্ধে কিন্তু আওয়াজ উঠছে, এবং ইংরেজরাও কিছুটা এই ক্ষেত্রে সহযোগিতা করছে। রামমোহন রায়, বিদ্যাসাগর, ইয়ং বেঙ্গল এবং ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ এবং পরবর্তী সময় আলিগড় আন্দোলন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এই ইউনিটটাতে রয়েছে। এবং প্রাক কংগ্রেস, জাতীয়তাবাদী কংগ্রেসের সূচনা, তার মানে ফ্রি কংগ্রেস যে সমস্ত অ্যাসোসিয়েশন রয়েছে সেগুলো সম্পর্কে, জমিদারি যে সভা বা মহাজন সভা যেগুলো ছিল, এবং তারপরে ধীরে ধীরে কিভাবে ল্যান্ডলর্ড সোসাইটি থেকে আমরা মানে কংগ্রেসের দিকে যাচ্ছি, জাতীয় কংগ্রেসের দিকে, সেই বিষয়টা এখানে আমরা আমাদের এই ইউনিটে রয়েছে, সেগুলো পড়ব, বিস্তারিতভাবে পড়ব। এর পরের ইউনিট হচ্ছে স্বাধীনতা আন্দোলন। তো এই স্বাধীনতা আন্দোলন বা ফ্রিডম মুভমেন্ট, তো এইখানে এক্সট্রিমিজম, চরমপন্থার উত্থান কীভাবে হচ্ছে, অ্যান্টি প্যাটিশন স্বদেশী মুভমেন্ট এইখানে আমাদের রয়েছে। এবং এই যে আমাদের স্বদেশী আন্দোলন, এইখানেও এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। অবশ্যই গান্ধী আমাদের পুরোটাই পড়তে হবে, বুঝতেই পারছেন। অসহযোগ আইন অমান্য থেকে ভারত ছাড়ো আন্দোলন, গান্ধীজির যে স্বাধীনতা সংগ্রামে যে বিশেষ করে কংগ্রেসি আন্দোলন যে একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, সেইটা আমাদের একদম পুঙ্খানুপুঙ্খ কিন্তু খুব সুন্দর করে পড়তে হবে। এবং মুসলিম লীগ এবং পাকিস্তান ডিমান্ড এবং এই বিষয়টা যার পরিণাম কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি, যার সুদূর প্রসারী প্রভাব, কারণ ভারত স্বাধীনতার সঙ্গে সঙ্গে দুটি ভাগ হয়েছিল। তো এই বিষয়গুলো এবং পার্টিশন এবং ইন্ডিপেন্ডেন্স, এই যেটা বলছিলাম যে মুসলিম লীগের পাকিস্তান দাবি এবং ভারত বিভাগ হচ্ছে এবং সঙ্গে সঙ্গে স্বাধীনতা হচ্ছে। তো এই হচ্ছে আধুনিক ভারতের সমাপ্তি ঘটছে। এরপরের কিন্তু নেহেরু পিরিয়ড বা এগুলো কিন্তু এখানে নেই। তো এরপরে আসছে মানে আমাদের একদম সরাসরি চলে যাব আমরা ইউরোপে, মডার্ন ইউরোপে। ফরাসি বিপ্লব থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের সিলেবাসটা, ফরাসি। এছাড়াও রেইন অফ টেরর, রোবোস্পিয়ারের যে মানে সন্ত্রাসের রাজত্ব সেইটা, এবং নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে আমরা আমাদের জানতে হবে যে নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ক্ষমতা কুক্ষিগত করছে এবং তিনি যে অ্যাবসোলিউট ক্ষমতার অধিকারী হয়ে উঠছেন। মানে ফরাসি বিপ্লবের পর যে অনেকগুলো ঘটনাক্রম এবং তারপরে আবার সেই একজন ক্ষমতা দখল করে বসছেন, তো এই বিষয়টা, এবং তারপরে তার ক্ষমতার অবসান ঘটছে। তো এই বিষয়টা আমাদের জানতে হবে, ফরাসি সমাজ ব্যবস্থায় কি হচ্ছে সেই সময়, এবং পরবর্তী সময় ভিয়েনা কংগ্রেস এবং ম্যাটারনিক সিস্টেম সম্পর্কে জানতে হবে 1830 থেকে 1848 সালের বিপ্লব সম্পর্কে, এবং সেই সময় জাতীয়তাবাদ, উদারবাদ এবং সমাজতন্ত্রবাদের জন্ম নিচ্ছে এবং সেটা গোটা বিশ্বকে কীভাবে প্রভাবিত করছে, এবং সেই সঙ্গে সঙ্গে জার্মানি এবং ইতালির যে ঐক্য আন্দোলন সেটা সম্পর্কে জানতে হবে, এবং ইউরোপে যে মানে শিল্প বিপ্লব ঘটছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটছে, এবং এর যে একটা গোটা বিশ্বব্যাপী সুদূর প্রসারী প্রভাব পড়ছে সেটা সম্পর্কে আমরা জানবো। এবং নেক্সট ইউনিট, যেটা লাস্ট ইউনিট, সেইটা হচ্ছে আমাদের ইউরোপের ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ এবং তার যে প্রেক্ষাপট এবং পুঁজিবাদের পেছনে কি ভূমিকা ছিল। এছাড়াও আফ্রিকার জন্য প্রতিযোগিতা, জার্মানির
ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে জানবো, ত্রয়ী জোট এবং ত্রয়ী সন্ধি এই সম্পর্কে আমাদের জানতে হবে। ওয়ার্ল্ড ওয়ার ওয়ান বা প্রথম বিশ্বযুদ্ধ এবং কিভাবে প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হচ্ছে এবং সেটা কিভাবে শেষ হচ্ছে, সেই সঙ্গে রুশ বিপ্লব এবং ভেইমার প্রজাতন্ত্র এবং নাৎসিবাদের উত্থান এবং কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে আবার এগিয়ে যাচ্ছি আমরা, এবং ইতালির ফ্যাসিজম এবং আলটিমেটলি একটা আবার বিশ্বযুদ্ধ দেখছে গোটা পৃথিবী। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ দিয়েই কিন্তু আমাদের ইতিহাসের সিলেবাসটা কিন্তু শেষ হচ্ছে। ঠিক আছে? তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেরকম 11-12-এ থাকলেও 9-10-এ কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ অব্দি শেষ। এই বিষয়গুলো আবারও বললাম, যদি কারোর প্রয়োজন মনে হয় তিনি সিলেবাসটা দেখে নেবেন। আমি 11-12-এর সিলেবাসটা খুব পয়েন্ট আকারে প্রত্যেকটা ইউনিটে কি রয়েছে সেগুলো আমি বোঝানোর চেষ্টা করলাম। এর পরবর্তী সময়ে আমরা প্রত্যেকটা ইউনিট ধরবো এবং তার পরিধি কি, কতটুকু পড়তে হবে, কতটুকু বাদ দিতে হবে, ইউনিট ধরে ধরে কিন্তু আমরা আলোচনা করব এবং সেই সঙ্গে ওই কোন কোন বইগুলো থেকে আমরা পড়বো সেগুলো নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হবে। তো যাই হোক, এরপরেও যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে দিতে পারেন এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক থাকে, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। ফার্দার যে কোনো আপডেটের জন্য আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।